পাকিস্তানের তরফ থেকে ভারতের বিরুদ্ধে এক বিশেষ ধরনের নিউক্লিয়ার মিসাইল বানিয়ে ফেলেছে, যাতে ভারত কোনো রকম হামলা করলেই তার জবাব দিতে পারে। তো পাল্টা ভারতও 35,000 স্বদেশি রাইফেল তৈরি করেছে, এবং কিভাবে ভারতের টুকরো করতে গিয়ে নতুন ব্রিটিশ সরকার এমনভাবে ফেসে গেছে যে ভারতের হাতে পায়ে ধরার মতন অবস্থা। আর তার সাথেই কেন ইসরায়েল আর হিজবুল্লাহ যুদ্ধের মাঝে 200-র বেশি ভারতীয় সৈনিক মারাত্মকভাবে ফেসে গেছে, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা, আমাদের প্রথম আপডেট রয়েছে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধকে, যেখানে মোটামুটি 200-র বেশি ভারতীয় সৈনিক এই যুদ্ধের মাঝে আটকা পড়ে গেছে। হালেই ইসরায়েলের ফোর্স লেবাননের ভেতরে ঢুকে ওখানকার আতঙ্কবাদী গোষ্ঠী হিজবুল্লাহর টপ কমান্ডারকে খতম করে দিয়েছে, যার বদলা নিতে পাল্টা হিজবুল্লাহ তরফ থেকে ইসরায়েলের ওপর 200-র অধিক রকেট অ্যাটাক করে, যেখানে না কেবল ইসরায়েলের ক্ষয়ক্ষতি হয়েছে, বরং ওদের তো একজন সেনার জওয়ান শহীদও হয়ে গেছে। আর এই হামলার পরেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা মারাত্মক বেড়ে গেছে। মুশকিল হলো ইসরায়েল আর লেবাননের মাঝে শান্তি বজায় রাখতে ইউএনের আন্ডারে প্রায় 200-র কাছাকাছি ভারতীয় সৈনিক এখানে মোতায়েন রয়েছে। কিন্তু ইউনাইটেড নেশনস নিজেরাই দাবি করছে যে কোনো মুহূর্তে এখানে যুদ্ধ শুরু হতে পারে। কিন্তু তা সত্ত্বেও ওরা এই পিস কিপিং ফোর্সকে এখান থেকে সরাতে রাজি না, যাতে ডিরেক্টলি ভারতীয় সৈনিকদের জীবনহানি হতে পারে। অলরেডি কিন্তু এখানে আমাদের একজন সেনা বহু আগে শহীদ হয়ে গেছে। ফলে যে ধরনের পরিস্থিতি, তাতে এই সমস্ত আতঙ্কবাদীদের বাঁচানোর জন্য ভারতীয় সৈনিকদের জীবন দেওয়ার তো কোনো মানে হয় না, কারণ এই যুদ্ধ তো হবে। যারা আমার পুরনো ভিডিও দেখেছেন তারা তো অলরেডি জানবে, আমি শুরু থেকে এটা বলে আসছি, এই যে পুরো যুদ্ধ এটা একটা প্রি প্ল্যান্ড অ্যাটাক। ডলারাইজেশন আর র্যাডিক্যালাইজেশনের আন্ডার মিডল ইস্টের জেহাদকে শেষ করা হবে। এই কারণেই ইসরায়েলের ওপর অ্যাটাক হয়, যার সুযোগ নিয়ে গাজাকে এখন ক্লিন করা হচ্ছে। আর এটা চলতেই থাকবে এবং লেবানন সহ আশেপাশের পুরো রিজিয়নে ছড়িয়ে পড়বে যতক্ষণ না এই র্যাডিক্যালাইজেশন শেষ হচ্ছে। এরপর এটা ইরানের যে নিউক্লিয়ার ফেসিলিটি তাকে পুরোপুরি নষ্ট করার পরেই থামবে। আর এমন পরিস্থিতিতে আমার মতে ভারত সরকারের ইউএনকে চাপ দেওয়া উচিত এবং নিজেদের সেনা এখান থেকে তুলে নেওয়া দরকার, কারণ আমেরিকা থেকে শুরু করে আরব দেশ সকলেই ইসরায়েলের সাপোর্টে রয়েছে, তাই যুদ্ধ তো হবে। ফলে এ বিষয়ে আপনাদের কি মতামত নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, এবারে আসি আমাদের নেক্সট আপডেট এমকাকে নিয়ে। তো আপনারা অনেকেই বলছেন যে ভাই এমকার ওপর কাজ কত দূর হলো। তো ফাইনালি কিছু পজিটিভ আপডেট এসেছে, যেখানে অলরেডি 3টে প্রাইভেট কোম্পানি এগিয়ে এসেছে এই এমকার ম্যানুফ্যাকচারিংয়ের জন্য, যাতে দ্রুত এর প্রোডাকশন করা যায়। এখানে পাবলিক আর প্রাইভেট কোম্পানি মিলিতভাবে এর ম্যানুফ্যাকচারিং করবে। এছাড়াও লেটেস্ট রিপোর্ট অনুযায়ী এই ছেলে চেয়ারম্যান তো নিজে এটা কনফার্ম করেছেন যে বিমানের স্টেলথ শেপিং এখন ফাইনাল হয়ে গেছে। বিমানের ভেতরের ইন্টারনাল সিস্টেম লেআউট সম্পূর্ণ হয়ে গেছে, আর তার সাথে এর যে ডিজাইন সেটাও প্রায় রেডি। আর এখানেই শেষ নয়, আজকেই আরও একটা বড় আপডেট এসেছে, যেখানে এমকার জন্য বিশেষ ধরনের টাইটেনিয়াম অ্যালয় তৈরি করে ফেলেছে আমাদের এক দেশীয় কোম্পানি মিধানি। এই মেটেরিয়াল এমকার বডি তৈরিতে কাজে লাগবে, যার সুবিধা হলো এটা ব্যাপক মজবুত হবে। এতে অতিরিক্ত প্রেশার পড়লে বিমানের বডিতে ক্র্যাক তৈরি হবে। এছাড়াও এই মেটেরিয়াল মোটামুটি 565 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা সহ্য করার ক্ষমতা রয়েছে। ফলে ফাইটার জেটে বেশি স্পিডে হিট রেজিস্ট্যান্সে কোনো রকম সমস্যা হবে না। স্পেশালি বিমানের শেষে যে ইঞ্জিনের অংশ, সেখানে তো প্রচণ্ড তাপ তৈরি হয়, তাকেও কিন্তু এই মেটেরিয়াল সহ্য করতে পারে। ওদিকে আবার আমাদের এডিএর তরফ থেকে এই বিমানের স্টেলথকে মেনটেন করার জন্য বিমানের সাইডের যে ইঞ্জিন বে আর নজেল রয়েছে তাকে কুলিং করার অল্টারনেটিভ সিস্টেম তৈরি করছে। ফলে ওভারঅল সরকারের তরফ থেকে ক্লিয়ারেন্স পেতে না পেতে খুব দ্রুত এর ওপরে কাজ চলছে। এবং যেভাবে লাইট ট্যাঙ্কের ক্ষেত্রে সকলকে অবাক করে রেকর্ড টাইমে এই লাইট ট্যাঙ্ক তৈরি হয়েছে, এমকার ক্ষেত্রেও হতে পারে যে একটা বড় সারপ্রাইজ আসবে। যাই হোক, এবারে আসে আমাদের নেক্সট আপডেট পাকিস্তানকে নিয়ে, যেখানে পাকিস্তানের তরফ থেকে এক বিশেষ ধরনের নিউক্লিয়ার অস্ত্র তৈরি করেছে, যাকে বলা হয় TNW, অর্থাৎ ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন্স। রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের তরফ থেকে এই ধরনের আরও আধুনিক ট্যাকটিক্যাল নিউক্লিয়ার অস্ত্র সেনাতে সামিল করার ফলে এই রিজিয়নে নতুন করে উত্তেজনা তৈরি হবে। যদিও পাকিস্তানের এই নিউক্লিয়ার ধমকিকে ভারত কিন্তু সিরিয়াসলি নেয় না, এবং দুবার তো পাকিস্তানের ভেতরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক আর এয়ার স্ট্রাইক করেছে। এমনকি তারপরেও ভারতের একটা ব্রহ্মোস মিসাইলও পাকিস্তানে মিসফায়ার হয়েছিল, তারপরে ওরা কিছু করতে পারেন, যা এটার প্রমাণ করে দিয়েছে যে ওদের ধমকি শুধু মুখে। ওরাও জানে যে পাকিস্তানের মিসাইল লঞ্চের আগে ভারত চাইলে কিন্তু গোটা পাকিস্তানের ম্যাপটায় বিশ্ব থেকে মুছে দিতে পারে। আর হ্যাঁ, এর সাথে একটা অতিরিক্ত আপডেট দিয়ে রাখি, যেখানে এরই মাঝে ভারতে পাকিস্তানের অ্যাম্বাসিতে এক পাকিস্তানি জানোয়ার ভারতীয় মহিলার সাথে অসভ্যতা করেছে। রিপোর্ট অনুযায়ী সাদ আহমেদ নামের এই পাকিস্তানি
দিল্লির পাক অ্যাম্বাসিতে কাজ করা এক মেডকে নোংরা প্রস্তাব দেয় আর বারে বারে তাকে উত্ত্যক্ত করত। ফাইনালি এই মেড এখন পুলিশের কাছে কেস করার পর পাকিস্তানের অ্যাম্বাসি থেকে তাকে তাড়িয়ে দেয় এবং বিপদ বুঝে ওই পাকিস্তানি জানোয়ারকে তড়িঘড়ি নিজের দেশে পাঠিয়ে দিয়েছে। ফলে স্বাভাবিকভাবে ভারত সরকারের কিন্তু এখানে টাফ অ্যাকশন নেওয়া দরকার, কারণ পাকিস্তান এমন একটা জাতি যে জানোয়ারগুলো কোনোদিনই শোধরাবে না। ওদের অ্যাম্বাসিতে যদি এই ধরনের অবস্থা হয়, জাস্ট ভাবুন পাকিস্তানের ভেতরের কী অবস্থা। যাই হোক, এবারে আসে আমাদের নেক্সট আপডেট AK-203 রাইফেলকে নিয়ে। তো বন্ধুরা, উত্তরপ্রদেশের আমেঠিতে তৈরি হওয়া ইন্দো রাশিয়া জয়েন্ট ভেঞ্চারের তরফ থেকে প্রথম মেড ইন ইন্ডিয়া AK-203 রাইফেল ভারতীয় ফোর্সকে ডেলিভারি দিয়েছে। এখানে বেসিক্যালি প্রথম ব্যাচে 35,000 স্বদেশি রাইফেলের ডেলিভারি দেওয়া হয়েছে। ভারত আর রাশিয়ার ডিল অনুযায়ী আমেঠিতে টেকনোলজি ট্রান্সফারের আন্ডারে প্রায় 6 লাখ এই জাতীয় রাশিয়ান AK-203কে স্বদেশিভাবে তৈরি করা হবে, যেখানে 100% স্বদেশি কম্পোনেন্ট থাকবে এই রাইফেল তৈরিতে। যদিও এখানে আগেই একটা বিষয় ক্লিয়ার করে দিই, এখন যে 35,000 রাইফেল ডেলিভারি দেওয়া হয়েছে তাতে কিন্তু 100% স্বদেশীকরণ হয়নি। এখানে কেবলমাত্র 25% স্বদেশি পার্ট রয়েছে এবং ধীরে ধীরে এর পরিমাণ বাড়ানো হবে এবং তারপর এটা পুরোপুরি 100% স্বদেশি কম্পোনেন্ট দ্বারা তৈরি হবে। খুশির ব্যাপার হলো এখন এই আধুনিক রাইফেল আমাদের ফ্রন্টলাইন সৈনিকরা পেতে শুরু করে দিয়েছে, যা পুরনো ইনসাস রাইফেলকে রিপ্লেস করবে, যেটা ভারতের গ্রাউন্ড ফোর্সের ক্ষমতাকে একেবারে নেক্সট লেভেলে পৌঁছে দেবে। যাই হোক, এবারে আসি আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট ইউকেকে নিয়ে, যেখানে গতকালই আমি আপনাদের বলেছিলাম যে ওখানকার যে নতুন লেবার পার্টি তারা ক্ষমতায় এসেছে, যারা কিন্তু শুরু থেকেই ভারত বিরোধী। স্পেশালি কাশ্মীর ইস্যুতে এরা বারবার ইন্টারফেয়ার করার চেষ্টা করেছে, কিন্তু লেটেস্ট রিপোর্ট অনুযায়ী ইউকের সমস্ত দম এখন শেষ। ওরা এখন ভারতের পায়ে পড়ার মতন অবস্থায় পৌঁছে গেছে। ইউকের নতুন প্রধানমন্ত্রী এখন নিজেদের পার্টির ইমেজ ঠিক করতে মরিয়া হয়ে উঠেছে, যাতে ভারত ওদের বিরুদ্ধে না যায়। হারলেই ব্রিটেনে হিন্দু ফোবিয়াকে নিয়ে স্টেটমেন্ট দিয়েছে ওদের এই নতুন প্রধানমন্ত্রী, যে ওরা হিন্দুদের বিরুদ্ধে রেসিজমকে কাউন্টার করবে। এমনকি ওখানকার লোকাল হিন্দু মন্দিরে গিয়ে ওদের প্রধানমন্ত্রী ভগবানের মাথায় জল ঢালছে। এছাড়াও ভোট জিততে না জিততেই ইউকের PM প্রধানমন্ত্রী মোদীকে ফোন করে দুই দেশের মধ্যে সম্পর্ক ঠিক করতে চাইছে। স্পেশালি ওরা চাইছে যে ভারত যেন যত তাড়াতাড়ি সম্ভব দুই দেশের মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে নেয়, তা না হলে ওদের যে ইকোনমি সেটা কিন্তু সার্ভাইভ করতে পারবে না। অলরেডি ইউকের ইকোনমি রিসেশনে যেতে বসেছে, যার দরুন তড়িঘড়ি ওদের নতুন সরকারের একটা অফিসিয়াল টিম ভারতে ছুটে আসছে, যাতে প্রধানমন্ত্রীর সাথে মিটিং করে দুই দেশের রিলেশন ঠিক করতে পারে। ফলে ওরা এখন এটা দেখানোর চেষ্টা করছে যে ওদের পার্টি আর ভারত বিরোধী নয়, বরং ওরা ভারতের সাথে কাজ করতে চায়। আর বন্ধুরা, এই সমস্ত কিছুই কিন্তু ডলারাইজেশনের একটা এফেক্ট। ধীরে ধীরে ইউকের ইকোনমি আরও বড় ক্রাইসিস ফেস করতে চলেছে আগামী কয়েক মাস, আর সেই সময় কিন্তু ভারতীয় মার্কেট ওদের দরকার, তাই ওরা কিছুতেই ভারতকে চটাবেন। এখন দেখা যাক ওরা কি করে ভারতের কাশ্মীরকে নিয়ে পাকিস্তানকে সাপোর্ট দেয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টপ 5 আপডেট। এটা আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।